স্যামস ক্লাসরুমে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের বৈষ্ণব পদাবলীর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, নারীদের সৌন্দর্য বিধায়ক কণ্ঠহার বৈষ্ণব কবিদের রচনায় কীভাবে তাৎপর্য লাভ করেছে সে বিষয়ে আলোকপাত করব। আমি তোমাদের এটি একটি নোটস আকারে দিয়েছি। এর সাথে সাথে আমি তোমাদের কিছুটা বুঝিয়েও দেবো। তাহলে লক্ষ্য করো, প্রথমেই যা আছে, কাব্যে সৌন্দর্য সৃষ্টি করার জন্য অলঙ্কার একটি অপরিহার্য উপাদান। অলঙ্কার কি? কাব্যের ভূষণ। কারণ একটি কাব্যকে সৌন্দর্যমণ্ডিত করে তুলতে গেলে অলঙ্কারের ভীষণ প্রয়োজন। অলঙ্কার ছাড়া কাব্য সৌন্দর্যমণ্ডিত হয় না। তাই অলঙ্কার কাব্যের ভূষণ। কবি বা লেখক অলঙ্কার প্রয়োগের মাধ্যমে কাব্য বা লেখার উৎকর্ষ তুলে ধরেন। অর্থাৎ একটা কাব্যকে সুন্দর করে লেখা বা সুন্দর করে গড়ে তোলার জন্য অলঙ্কারের প্রয়োজন হয়। তেমনি নারীর সৌন্দর্য বৃদ্ধি করতেও অলঙ্কারের গুরুত্ব অপরিহার্য। একটি নারী তারও সৌন্দর্য তুলে ধরতে গেলে অলঙ্কার ব্যবহার করে থাকে। দেখো, তোমরা দেখেছো নারীদের বিভিন্ন ভূষণ, নাকের, কানের, হাতের চুড়ি, আরও বিভিন্ন যে সমস্ত তারা ব্যবহার করে থাকে, সেগুলি সবই অলঙ্কার। তারা এগুলি কেন পরে? তাদের সৌন্দর্যকে আরও বেশি সুন্দর করে তোলার জন্য। তো অলঙ্কার নারীকে সৌন্দর্যমণ্ডিত করে তোলে। কোনো ব্যক্তি বা কোনো বস্তুর সৌন্দর্য যখন আমরা ইন্দ্রিয় দ্বারা উপভোগ করি, তখন শুধু তার বাইরের রূপটা চোখে পড়ে। অর্থাৎ দেখো, ভিতরের সৌন্দর্য তো আমরা দেখছি না, বাইরের সৌন্দর্য কিন্তু দেখি যখন, তখন কিন্তু অলঙ্কারটাই চোখে পড়ে। সুতরাং কাব্যের সৌন্দর্য হোক বা আর নরনারীর সৌন্দর্যই হোক, তা বৃদ্ধির জন্য অলঙ্কারের প্রয়োজন। এখন বৈষ্ণব পদাবলীতে রাধা এবং কৃষ্ণের অলঙ্কারের বেশ কিছু উল্লেখ আমরা পাই। আমি প্রশ্নেই বলে দিচ্ছি নারীদের, এখানে কৃষ্ণের অলঙ্কারের কথা আমি বলবো না, শুধুমাত্র রাধার অলঙ্কারের কথা আমি তুলে ধরব। বৈষ্ণব পদাবলীতে রাধা এবং কৃষ্ণের অলঙ্কারের বেশ কিছু উল্লেখ আমরা পাই। সেখানে রাধার নানাবিধ অলঙ্কারের কথা আছে, তেমনি কৃষ্ণেরও নানাবিধ অলঙ্কারের উল্লেখ আছে। এই অলঙ্কারের মধ্যে অবশ্য কণ্ঠহার বিশেষ তাৎপর্য লাভ করেছে, অর্থাৎ গলার হার। গলার হার বৈষ্ণব কবিতায় কীভাবে বারবার এসেছে বৈষ্ণব পদাবলীতে, সেগুলি তুলে ধরতে হবে। কবিরা নানা ব্যঞ্জনায় মণ্ডিত করেছেন এই কণ্ঠহারকে। এ ব্যাপারে বিদ্যাপতি ও চণ্ডীদাসকে আমরা আগিয়ে রাখতে পারি, অর্থাৎ বিদ্যাপতি এবং চণ্ডীদাসের কথা তুলে ধরব। বিদ্যাপতির অনুরাগ পর্যায়ের পদ একটি, নহাই উঠল তীরে রায় কমল মুখে। এই পদটিতে রাধা তার কণ্ঠহারটি কৃষ্ণকে দেখে নেবার উপায় হিসেবে ব্যবহার করেছেন। তহি পুনমতি হার তরি ফেকল কহত হার টুটি গেল। অর্থাৎ এই পদটিতে রাধা তার কণ্ঠহারটি কৃষ্ণকে দেখে নেবার উপায় হিসেবে ব্যবহার করেছে। পদটিতে রাধার অপূর্ব চতুরতা দেখা গেছে। নদীতে স্নান করে রাধা তীরে উঠেই কৃষ্ণকে দেখতে পেয়েছেন, কিন্তু গুরুজনেরা সঙ্গে থাকায় রাধা অবনতমুখী। স্বাভাবিক, গুরুজনদের সঙ্গে থাকলে প্রেমিকের সামনে যাওয়া বা প্রেমিককে দেখাটা সমীচীন নয়, তাই মাথা নত করে আছে। ভালো করে তাকিয়ে শ্যামকে দেখতে পাচ্ছে না, তাই শ্যামকে দেখার জন্য রাজসভা কবি, এখানে বিদ্যাপতির কথা বলা হয়েছে, রাজসভা কবি বিদ্যাপতির চতুরা রাধা কৌশলে কয়েক পা এগিয়ে গিয়ে গুরুজনদের পিছনে ফেলে দেয়। অর্থাৎ পিছনে থাকে তারা, আর যাবার সময় আর চোখে কৃষ্ণকে দেখে নেয়। তারপরে এই কণ্ঠের মুক্তোর মালা স্বেচ্ছায় ছিঁড়ে ফেলে দেয়। মাটিতে মুক্তোগুলি পড়ে যায়, আর সেগুলি সখীরা কুড়োতে ব্যস্ত থাকলে রাধা কৃষ্ণকে ভালোভাবে দেখে নেয়, আর কৃষ্ণ একইভাবে রাধাকে দেখে নেয়। অর্থাৎ চালাকি করে পরস্পরকে দেখে নিল। বিদ্যাপতি বর্ণনা করেছেন রাধার দুই চোখ চকর পাখির মতো, চকর মানে চক্রবাক পাখি, চক্রবাক বা চকর পাখির মতো কৃষ্ণের চন্দ্রমুখ দেখবার জন্য ধাবিত হলো। নিঃশেষে অমৃত পান করবার জন্য তার ব্যাকুলতা দেখা দিল। রাধা ও কৃষ্ণের পরস্পরকে দেখার এই পর্বে অনুরাগ মিশ্রিত রসের অনুভূতি সঞ্চারিত হয়েছে, তৃপ্ত হয়েছে তাদের অন্তরের বাসনা। এছাড়া বিদ্যাপতির আরেকটি পদ, হাথক দর্পণ মাথক ফুল, এখানেও হারের কথা আছে।
হৃদয়ক মৃগমত কিমক হার দেহক সর্বস গেহক সার। এই পদটিতেও রাধার আকুলতা প্রকাশ করতে গিয়ে কণ্ঠহারের কথা এসেছে। রাধা বলেছে, মাধব তুমি আমার হাতের দর্পণ, তুমি আমার মাথার ফুল, তুমি আমার চোখের কাজল, মুখের তাম্বুল, তুমি আমার গলার হার, তুমি আমার দেহের সর্বস্ব গৃহের সার। অর্থাৎ রাধার জীবনের সব কিছুই কৃষ্ণ, অর্থাৎ সব কিছুই কৃষ্ণকে কেন্দ্র করে। রাধার জীবনে কৃষ্ণ সেই প্রাণশক্তি যা ছাড়া জীবলোকের কোনো অস্তিত্ব থাকে না, যেমন জল ছাড়া মাছ বাঁচে না। বিদ্যাপতি আরও লিখেছেন, চিরচন্দন উড়োর হার না দেলা সব নদীগিরি আতর ভেলা। এই পদটিতে রাধা কৃষ্ণ প্রেমে কাতর হয়ে পড়েছে, তার হৃদয়ের দুঃখ ব্যক্ত করেছে। এখানেও হারের প্রসঙ্গ আছে। তার আরেকটি পদ, আলিপনা দেব মতিম হার। দেখতেই পাচ্ছ এখানেও হারের প্রসঙ্গ আছে। এই পদটিতে নিজের দেহকে রাধা করে তুলতে চাইছেন কৃষ্ণের প্রতিষ্ঠাভূমি। অর্থাৎ কৃষ্ণ ছাড়া রাধা কিছু ভাবতেই পারছে না, তাই বলেছে নিজেরই চুল দিয়ে সে অঙ্গনকে অর্থাৎ উঠোনকে ঝাড় দেবে আর মতির হার দিয়ে আলপনা দেবে। আরেকটি পদ, নিকুঞ্জে রাখিনু মোর এই গলার হার পিয়া যেন গলায় পরয়ে একবার। প্রবাসী কৃষ্ণের জন্য রাধার যে আকুলতা এই পদটিতে পরিস্ফুট হয়েছে, সেখানেও হারের কথা আছে। চণ্ডীদাসের একটি পদের আমি এখন উল্লেখ করছি, সেটি হচ্ছে কি, বাম অঙ্গ আঁখি সঘনে নাচিছে দুলিছে হিয়ার হার। পুনর্মিলনের আশায় রাধার যে মানসিক অবস্থা, অর্থাৎ কৃষ্ণ আবার তার কাছে ফিরে আসবে, তার সঙ্গে মিলিত হবে, এই ছবিটি এই পদটিতে ফুটে উঠেছে। যৌবন ভারে দেহ পুলকিত হয়ে উঠেছে রাধার, তার চোখ ঘন ঘন নাচছে, গলার হাত দুলছে। এখানেও হারের প্রসঙ্গ। সবশেষে দুহু দুহু দর্শনের রসহু প্রসারল। পদটিতে রাধার কণ্ঠহার চমৎকার ঘটনা পরিবেশ তৈরি করেছে। যে হার তার সাজসজ্জার উপকরণ, তার মধ্যে মিশে গেছে পার্থিবতার গন্ধ, কিন্তু তা অক্লেশে ছিঁড়ে ফেলার মধ্যে রাধা যেন অপার্থিব প্রেমকে গ্রহণ করতে চেয়েছে। কণ্ঠহারকে কেন্দ্র করে রাধা যে ছলনাটুকু আশ্রয় নিয়েছে, তা বিদ্যাপতি প্রাকৃতিক পরিবেশের পটভূমিতে চিত্র করেছেন। তাহলে আমরা কি দেখছি? সুতরাং আমরা কথা বলতে পারি, বৈষ্ণব পদাবলিতে বৈষ্ণব কবিরা বারবার নারীদের কণ্ঠহারকে ব্যবহার করে কাব্যের উৎকর্ষতা তুলে ধরেছেন। দেখো প্রশ্নটি 10 নম্বর মানের, তাই বেশি বড় করলাম না, এটি তোমাদের মনে রাখতে সুবিধা হবে। তোমরা বারবার ভালো করে পড়ে প্রশ্নটি তৈরি করবে। যদি এই প্রশ্নটি তোমাদের কোনো অসুবিধা থাকে কমেন্টস করে জানাবে, আমি যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেওয়ার। ভালো থেকো। আজকের পর্ব এখানেই শেষ করছি।